বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত। আজকের অনলাইন ক্লাসে আমি সৈয়দ রুবেল, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স 1-এর যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো বিন্যাস। হ্যাঁ, এবং এই বিন্যাস টপিকটা এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ম্যাথমেটিক্সের মধ্যে। হ্যাঁ, যাদের ম্যাথমেটিক্স 1-এর বিষয় কোড 65911 তারা এই বিন্যাস অধ্যায়টি পাবে চতুর্থ অধ্যায়। আর যাদের ম্যাথমেটিক্স 1-এর বিষয় কোড 5911 তারা এই বিন্যাস অধ্যায়টি পাবে 7-এর ক অধ্যায়। আজ আমাদের দশম লেকচার। তো চলো শুরু করি। শুরুতেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিন্যাস। বিন্যাসটা আসলে কি? সহজ ভাষায় বিন্যাস অর্থ হলো বিন্যস্ত করা। বিন্যাস হলো বিন্যস্ত করা। যেমন যে কোনো এলোমেলো জিনিসকে সাজিয়ে গুছিয়ে রাখা, এটাই হলো কি? এটাই হলো বিন্যাস। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলি, বিন্যাসটা কি? সহজ ভাষায় বিন্যাস অর্থ হলো বিন্যস্ত করা। হ্যাঁ, মানে কিছু এলোমেলো জিনিসকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো, এটাই হলো কি? বিন্যাস। হ্যাঁ, আচ্ছা যেমন ধরো এ বি সি ধরো তিনটা জিনিস। এখন যে কোনো হতে পারে। ধরো তিনটা কলম, তিন কালারের কলম আমি ধরলাম এ বি সি, তিন কালারের কলম। আচ্ছা এই তিন কালারের কলমকে তুমি কতভাবে সাজাতে পারবা? দেখো, একটা হলো এ বি সি, তারপর এসিবি, তারপর কি লেখা যায়? বিএসি, তারপর আর কি লেখা যায়? বিসিএ, তারপর সিএবি, তারপর আর কি লেখা যায়? সিবিএ। তোমরা এই 6 ভাবে সাজাতে পারবে। তো এটা তো যদি জিনিসগুলো খুব কম সংখ্যক হয় তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমরা এইভাবে লিখে বলতে পারি যে কতভাবে সাজানো যাবে, গুছিয়ে রাখা যাবে। কিন্তু তোমাদের যদি অসংখ্য জিনিস দেওয়া হয়, ধরো 30টা 40টা 50টা করে যদি কোনো জিনিস দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি এত সহজভাবে এগুলোকে এভাবে লিখতে পারবা না। তখন কিন্তু ব্যাপারটা অনেক কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য কিছু রুলস আছে। এর জন্য একটা রুলস আছে, একটা সিস্টেম আছে। এই সিস্টেমটার নামই হলো এনপিআর। এই সিস্টেমটার নামই হলো এনপিআর। এই এনপিআর সিস্টেমই আমরা ওই জিনিসগুলোকে কিভাবে গুছিয়ে রাখবো, কতভাবে গুছাতে পারবো, কতভাবে বিন্যাস করতে পারবো, কতভাবে সাজাতে পারবো, সেটা আমরা পেয়ে যাব এই সিস্টেমের মাধ্যমে। যেমন এনপিআর এর সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা এই সূত্রের মাধ্যমে আমি কাজটা করতে পারবো। আচ্ছা, এখন যেমন আমি কিছুক্ষণ আগে তিনটা জিনিসকে তিনটা থেকে আমি তিনটে নিয়ে কি করছি? বিভিন্নভাবে সাজিয়েছিলাম, আমি 6 ভাবে সাজাতে পেরেছিলাম। তো আমরা এখন এটা সূত্রের মাধ্যমে দেখি কয়টা জিনিস নিয়েছিলাম? তিনটা থেকে কিন্তু প্রতিবার তিনটা করে নিয়েছিলাম। তিনটা থেকে প্রতিবার তিনটা করেই আমি নিয়েছিলাম, তাহলে তিনটা থেকে তিনটাই নিয়েছি। ও, তার আগে আমি আরেকটা কথা বলে নেই। এখানে n মানে কি? n মানে হলো মোট উপাদান। n হলো মোট উপাদান। আর r কি? r হলো যতটি নিতে হবে। এখানে আমি তিনটা থেকে তিনটে নিয়েছি, নিয়ে আমি সাজিয়েছিলাম। তাহলে দেখো 3 ফ্যাক্টোরিয়াল, এখানে n কত? 3, আর কত? আরো 3। তিনটা থেকে তিনটা নিয়ে আমি সাজিয়েছিলাম। আচ্ছা, এখন আমি সবার আগে একটা কাজ করি, ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আলোচনা করে দিতে বলতে। ফ্যাক্টোরিয়ালটা আসলে কি? যেমন যদি 0 ফ্যাক্টোরিয়াল থাকে,
0 ফ্যাক্টোরিয়ালের মান হলো 1। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই, কোনো কিছুই আমরা যখন বিন্যাস করি, ধরো তোমাকে আমি এর আগে কি দিয়েছিলাম, ধরো এ বি সি আমি 3টা কলম দিয়েছিলাম। আচ্ছা, এ বি সি কে আমি এই 3টা কলমকে আমি 6 ভাবে সাজিয়েছিলাম। তার মানে প্রাথমিক অবস্থায় আমাদের সাজানোটা কি ছিল, এ বি সি, মানে কোনো কিছুই কিন্তু শূন্য অবস্থা থাকে না। তোমাকে প্রাথমিক অবস্থায় যদি কোনো কিছু দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই যে কোনো একভাবে সাজানো থাকে, এজন্য 0 ফ্যাক্টোরিয়ালের মান 1। যেমন 1 ফ্যাক্টোরিয়ালের মান কি, 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। 2 ফ্যাক্টোরিয়াল, এখন 2 ফ্যাক্টোরিয়াল কি লিখবো আমি, 2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে 2 × 1। এভাবে 3 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 3 × 2 × 1। 4 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, 4 × 3 × 2 × 1। আচ্ছা, এখন আমি এখানে কি দেখলাম, তারপর এটা নিয়ে আমি আলোচনা করি। দেখো, ফ্যাক্টোরিয়াল হলো একটা গুণন বিধি। যে গুণন বিধিতে প্রত্যেকটা পদ 1 করে কমে। দেখো 4, তারপর 3, তারপর 2, তারপর 1, প্রত্যেকটা পদ 1 করে কমতেছে। আচ্ছা, কত পর্যন্ত কোথায় গিয়ে শেষ হলো, 1 এ গিয়ে শেষ হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল হলো এভাবে 1 1 করে কমতে কমতে 1 পর্যন্ত গিয়ে 1 এ এসে থেমে যে গুণন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো সেটাই কি, সেটা হলো ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের মান আমাদের কি আসলো, দেখো 3 4 12, 12 গুণ 24, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের মান হলো 24। এভাবে 3 ফ্যাক্টোরিয়ালের মান কত, 3 ফ্যাক্টোরিয়ালের মান হলো 6। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত, 2। এভাবে ফ্যাক্টোরিয়াল কাজটা এইভাবে করা হয়, 1 1 করে কমতে থাকে। যত ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে তত থেকে শুরু হবে, প্রত্যেকটা পদ 1 1 করে কমতে কমতে 1 এ গিয়ে শেষ হবে। হ্যাঁ, এবং ফুল প্রসেসটাকে আমরা কি করে দেব, গুণ করে দেব, তাহলে আমি সেই ফ্যাক্টোরিয়ালের মানটা পেয়ে যাব। তো এখানে আমরা দেখে নেই, যেমন আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল আমি কি বললাম, 3 × 2 × 1। আচ্ছা, আর 3 থেকে 3 গেলে কি 0 ফ্যাক্টোরিয়াল থাকবে। আচ্ছা, এখন আমরা দেখে নেই তাহলে কত হচ্ছে, 3 দুগুণে কত হবে, 6 হবে, আর 0 ফ্যাক্টোরিয়ালের মান কি 1। এই দেখো 6 হবে। তাহলে 3টা উপাদান থেকে আমি 3টা নিয়েই যদি বিন্যাস করি, তাহলে বিন্যাস সংখ্যা বা সাধারণ সংখ্যা আমরা কত পাবো, 6 পাবো। চলো আমরা আরো কিছু উদাহরণ দেই। যেমন ধরো রংপুর, RANGPUR, এই রংপুর শব্দটি যে আছে, বর্ণটি আছে, এখানে কয়টা অক্ষর আছে আমাদের, 1 2 3 4 5 6 7। এখন তোমার যদি বলা হয় এই রংপুর শব্দটির বর্ণগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়, উলট পালট করে আমরা কতভাবে সাজাতে পারবো। তো আমরা যদি এমনি যদি হিসাব করতে থাকি তাহলে অবশ্যই হিসাবটা আমাদের কি হবে, এমনি যদি লিখতে থাকি তাহলে আমাদের হিসাবটা অবশ্যই ভুল হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নেই, এখানে দেখো কোনো বর্ণই কিন্তু কি হয় নাই, কোনো অক্ষরই কিন্তু রিপিট হয় নাই, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা অক্ষরই কি আলাদা আলাদা। কিন্তু দেখো এখানে RANGPUR রংপুর। আচ্ছা, এখানে আমি কি দেখতেছি, এখানে আর, এখানেও আর আছে, এখানে কিন্তু রিপিট হয়েছে। আচ্ছা, আমি তাহলে আরেকটা তুলি, এখানে একবারে আমি দুটো দেখে দিই। ধরো বগুড়া, আমরা একটা রংপুর দেখবো, আর একটা দেখবো বগুড়া। এখানে অক্ষর কি হয়েছে, রিপিট হয়েছে, কিন্তু এখানে রিপিট হয়নি। আচ্ছা, যখন রিপিট হবে না, প্রত্যেকটাই আলাদা আলাদা থাকবে, প্রত্যেকটা উপাদানই কি থাকবে, প্রত্যেকটা উপাদানই আলাদা থাকবে, তখন আমরা এক প্রসেসে আমরা অঙ্ক করব। আচ্ছা, যদি উপাদান রিপিট হয় তখন আমরা আরেক প্রসেসে অঙ্ক করব। আচ্ছা,
যখন রিপিট হবে তখন, যখন আমাদের রিপিট হবে না, প্রত্যেকটা আলাদা থাকবে, তখন সূত্র হলো, যদি বলে যে বগুড়া শব্দটি থেকে প্রত্যেকটি অক্ষর নিয়ে, হ্যাঁ, বা প্রত্যেকটি অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা কতভাবে বিন্যাস করা যায়, কতভাবে সাজানো যায়, যখন প্রশ্ন এই কথা বলবে, তখন ধরো সূত্র আমাদের কি, n p r সমান n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখে নেই বগুড়া শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে, 1 2 3 4 5, পাঁচটি। তাহলে এখানে আমি পাঁচটি থেকে কয়টি নিব, পাঁচটি নিব, পাঁচটি থেকে পাঁচটি নিলাম। এক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এখানে হলো কত, 0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর 5 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কিভাবে হিসাব করব, 5 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কিভাবে বের করি, দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আচ্ছা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মান কত হবে, এখানে কত, 4 × 20, 3 বিশ কত, 60, 60 দুগুণ কত হবে, 120, আর 120 কে 1 দ্বারা গুণ করলে 120 হবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মান হলো 120, আর 1 ফ্যাক্টোরিয়ালের মান তো 1। তাহলে আমি এখানে কি দেখতেছি, যে বগুড়া শব্দটি থেকে প্রত্যেকটি অক্ষর নিয়ে বিন্যাস করা যাবে কতভাবে সাজানো যাবে, 120 ভাবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে একটু দেখি, এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব। আচ্ছা, যদি উপাদান যদি মিল থাকে তাহলে আমাদের সূত্র কি হবে, মানে রিপিটের সূত্র, যখন উপাদান রিপিট হবে তখন রিপিটের সূত্র কি হবে আমাদের, তখন বিন্যাস সংখ্যা আমরা কিভাবে করব, যে বিন্যাস সংখ্যা সমান n ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল গুণন q ফ্যাক্টোরিয়াল গুণন r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমি পরিচয় দিই। n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল হলো ওই যে মোট উপাদান, মোট কয়টা আছে, এখানে কয়টা আছে, মোট 1 2 3 4 5 6 7, মোট আছে 7টা। আর এখানে নিচে যেগুলো গুণ অবস্থায় আছে, এটা আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে আরো অনেক পার্ট গুণ করে নিতে পারবো। যেমন এখানে শুধু আমাদের একটা পার্ট দরকার, কারণ কি এখানে শুধু একটা উপাদান আমরা মিল পাচ্ছি, যেমন এখানে কয়টা আছে, 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে আমরা কি নিব, আমরা শুধু 2 ফ্যাক্টোরিয়াল, তখন আর এগুলো আমাদের দরকার পড়তেছে না। হ্যাঁ, যদি এমন হতো যে এখানে আরেকটা এ আছে, আরেকটা ধর এ আছে, তাহলে তখন আবার এখানে আবার কি হতো, আরেকটা আমরা 2 ফ্যাক্টোরিয়াল গুণ দিতাম। আচ্ছা, যদি এমন হতো যে এখানে জি, আরো 2টা জি আছে, তাহলে কি আরো দুটো জি হয়, তাহলে মোট 3টা জি, তখন আরেকটা কি দিতাম, আমি 3 ফ্যাক্টোরিয়াল গুণ দিতাম। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে যখন আমরা অঙ্ক করব তখন আমি এটা আরো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে রংপুরের ক্ষেত্রে আমি কি পাচ্ছি, দুটো আমি শুধু আর যে বর্ণটা আছে, যে অক্ষরটা আছে সেটা আমি রিপিট পেয়েছি, তাহলে ওটা নিচে দিয়ে দিবা। তাহলে এখানে কি 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, 7 ইনটু 6 ইনটু 5 4 3 2 1, এটা হলো 7 ফ্যাক্টোরিয়াল, 7 6 5 4 3 2 1। আর 2 ফ্যাক্টোরিয়াল কি, 2 ইনটু 1। এখন তোমরা এটা কি, এটা আমরা কেটে দিলাম। এখন তোমরা এগুলো সব গুণ করবা, গুণ করে যেটা পাবা সেটাই হলো কি রংপুর শব্দটির বিন্যাস সংখ্যা। রংপুর শব্দটিকে ততভাবেই বিন্যাস করা যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি বেশ কিছু এখানে আমি ওয়ার্ড তুলেছি। এখন এই ওয়ার্ডগুলো নিয়ে, এই বর্ণগুলো নিয়ে আমি এই শব্দগুলোকে নিয়ে আমি এই শব্দগুলোর অক্ষরগুলোকে নিয়ে কতভাবে বিন্যাস করা যায় আমি কিছু এক্সাম্পল তোমাদের দেখা দিচ্ছি। এখানে দেখো প্যারালাল। আচ্ছা, আমি তোমাদেরকে আগেই বলেছি
যে তোমাদেরকে যে উপাদানটা দেওয়া হবে, যে উপাদানগুলো দেওয়া হবে, সেই উপাদানগুলোর মধ্যে উপাদানগুলো কিছু রিপিট আছে না উপাদানগুলো প্রত্যেকটি আলাদা আলাদা, সেটা তোমাকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবো যে উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন না উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদান একই রকম আছে। এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো আমি এখানে প্যারালালটা দেখি। এখানে প্যারালালে মোট উপাদান সংখ্যা কয়টা আছে? মোট উপাদান আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে মোট অক্ষর আছে 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের সূত্র কি? এখানে মোট উপাদান আছে কয়টা? মোট উপাদান হলো n এর মান না। আচ্ছা, n এর মান n কত? তাহলে 8টা, 8। আচ্ছা, তাহলে 8টা থেকে আমরা 8টাই নিয়ে বিন্যাস করব। কিন্তু আমি তোমাদের সূত্র শিখেছি দুইটা। একটা হলো যদি রিপিট না থাকে তাহলে এক ধরনের সূত্র, হ্যাঁ, আর যখন রিপিট থাকবে তখন আরেকটা সূত্র। এখানে যেহেতু রিপিট আছে, এখানে কি আছে রিপিট? এখানে a আছে কয়টা? এখানে দেখতে হবে a কয়টা আছে? 1 2, দুইটা। l কয়টা আছে? l আছে 3টা। l কয়টা আছে? 3টা। আর বাকিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। আচ্ছা, এই যে রিপিট তাহলে হয়ে গেছে, তাহলে আমাদের রিপিটের সূত্র দিয়ে অঙ্কটা আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে সূত্র কি? তাহলে বিন্যাস সংখ্যা। তাহলে আমরা তো সূত্র কি শিখছি? n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দুই ধরনের আছে। কয় ধরনের আছে? a আর l। তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে? তাহলে p ফ্যাক্টোরিয়াল গুণন লাগবে আমাদের q ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কিন্তু r ফ্যাক্টোরিয়াল লাগতেছে না। যদি এখানে আরেক ধরনের আমি মিল পেতাম তাহলে পাশে আমি গুণ r দিতাম। যদি আমি আরো আরেক ধরনের পাইতাম তাহলে পাশে গুণ দিয়ে আরেকটা দিতাম। তাহলে p q r, তারপর আমি s দিতাম, s ফ্যাক্টোরিয়াল দিতাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে n ফ্যাক্টোরিয়াল এখানে কত কি আমাদের? n ফ্যাক্টোরিয়াল হলো 8, n হলো 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। p এখানে কত? p মানে আমি প্রথমটা ধরতেছি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু l হলো 3টা আছে, তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল দিলাম। তাহলে এটা হলো 2 আর এটা হলো 3। আচ্ছা, তোমরা যদি এই সূত্রটা নাও লেখো তারপরে সমস্যা নাই, সরাসরি এটা লিখতে পারো, সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা আসি 8 ফ্যাক্টোরিয়াল যদি আমি করি। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? আমরা জানি, আমি শিখিয়েছিলাম 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? 8 মানে 8 থেকে শুরু হবে। মানে 8 ফ্যাক্টোরিয়াল মানে হলো 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এই সবগুলোকে গুণ করলে আমি 8 ফ্যাক্টোরিয়াল মান পাবো। তো আমি যদি সবগুলোকে গুণ করি তাহলে আমি গুণফল কত পাবো? 40 320, মানে 40,320 পাবো। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মান হলো 40,320। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল হলো 2 ইনটু 1। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 ইনটু 2 ইনটু 1। এটা তো এখন তোমরা দেখো 40 320 আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে কত হবে? 12। এখন এই 40,320 কে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? ভাগ করবো তোমরা, তাহলে পাবো 3,360 পাবো। এটাই হলো কি? এটাই হলো প্যারালাল যে শব্দটি আছে, এই শব্দটির অক্ষরগুলোকে নিয়ে বিন্যাস সংখ্যা আমরা 3,360 ভাবে বিন্যাস করতে পারবো বা সাজাতে পারবো। তো এখানে দেখো, তাহলে যদি ঢাকা হয় তাহলে ঢাকা এখানে মোট উপাদান কয়টা আছে? ঢাকার ক্ষেত্রে মোট উপাদান কয়টা আছে? 1 2 3 4 5টা। এখন দেখো রিপিট আছে কিনা। হ্যাঁ, রিপিট আছে। এ একটা উপাদান, সেটা কয়টা আছে? 2টা আছে। তাহলে এখানে আমাদের রিপিট আছে এ কয়টা আছে? 2টা আছে। আচ্ছা, রাখলাম এটা। তাহলে দেখো, তাহলে বিন্যাস সংখ্যা আমরা কিভাবে বের করব? 5 ফ্যাক্টোরিয়াল মোট উপাদানটা লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে ডিভাইডেড বাই কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, করে যেটা পাবো সেটাই হলো আমাদের উত্তর। আচ্ছা, এভাবে যদি বুক হয়, বুক কয়টা? 4টা।
এখানে আছে চারটা উপাদান আছে 1 2 3 4, কিন্তু ও রিপিট আছে কি ও কয়টা আছে দুইটা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এভাবে করব আমরা কমন। তাহলে 1 2 3 4 5 6টা আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে ও আছে দুইটা এম ও আছে কয়টা দুইটা। আচ্ছা এখন আমরা যদি ফেনি দেখি, এটা হ্যাঁ এটা কিন্তু আলাদা আলাদা, উপাদানগুলো একই রকম নাই, উপাদানগুলোর মধ্যে কোনো মিল নাই। হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি সূত্র শিখেছিলাম NPR, সূত্র কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ তোমরা কিন্তু এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এভাবেও দিতে পারো, ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এভাবেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায় n মাইনাস r এই যে ফ্যাক্টোরিয়াল, এভাবে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া যায়, সমস্যা নেই। তাহলে ফেনির ক্ষেত্রে যদি আসি, তাহলে এখানে কি হবে, চারটা থেকে আমি চারটায় নিয়ে আমি বিন্যাস করব, তাহলে এখানে কি হবে 4p4 4p4, আর উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে কি হবে এখানে 4 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 4, এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর 4 মাইনাস 4 কি 0 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আমরা তো জানি 0 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে 1, আর তাহলে এগুলো গুণ করে দিয়ে হয়ে গেল, তাহলে 3 4 12 12 গুণ কত হবে 24 হবে, তাহলে 24 ভাবে সাজানো যাবে। তারপর তোমরা এই যে মিলেনিয়াম এগুলো বাসায় করবে, এগুলো হোমওয়ার্ক করবে, মিলেনিয়াম, তারপর বরিশাল, রাজশাহী, তারপর কলকাতা, আমেরিকা, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত তোমরা নিখুঁতভাবে শিখতে পারবে। আচ্ছা এখন আমরা একটা উদাহরণ দেই, যেমন এই ফেনি যে শব্দটি আছে, এই শব্দটি এখানে কয়টা অক্ষর আছে 4টা, এই 4টা অক্ষর থেকে যদি বলে প্রতিবার 2টি করে নিয়ে বিন্যাস সংখ্যা, প্রতিবার 2টি করে নিয়ে কতভাবে সাজানো যায়, যদি প্রশ্ন এইভাবে বলে, হ্যাঁ বা কোনো একটা শর্ত দিয়ে দিচ্ছে যে 2টা করে নিতে হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু n এর মান কত হবে আমাদের 4টা, এটা হলো মোট উপাদান, আর তোমাকে প্রতিবার কয়টা করে নিতে বলছে 2টা করে, সেক্ষেত্রে r এর মান হবে 2। তাহলে এক্ষেত্রে আমি যদি করি, তাহলে এখানে কি হবে NPR সমান n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে কি হবে মোট উপাদান n, তাহলে NPR, আর মানে কি যতটা নিতে বলছে, যতটা নিতে হবে সেটা, এটা হলো 2 হবে, 4 মাইনাস 2, 4 কি 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর এখানে কি হবে 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা জানি যে 2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল জায়গায় কি লেখা যায় 2 ইনটু 1 লেখা যায়, তাহলে এটা কেটে দাও, তাহলে 3 4 কত হবে 12, তাহলে 12 ভাবে সাজানো যায়। আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন তোমরা ধরো 1 2 3 4 5, এই যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যা নিয়ে প্রতিবার 3টি করে নাও, এই 5টা সংখ্যা থেকে প্রতিবার 3টি করে নিয়ে যদি বিন্যাস সংখ্যা আমাদের বের করতে পারে, কতভাবে বিন্যাস করা যাবে, কতভাবে সাজানো যাবে যদি বলে, তাহলে আমি কি নিলাম 5টা থেকে প্রতিবার তখন 3টা নিলাম, যদি 5টা থেকে 5টা নিতে বলে তখন এখানে কি হবে, তখন r এর মান হবে 5, তখন 5 ধরে আমরা বিন্যাস করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সেক্ষেত্রে এখানে কি হবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা কিভাবে হিসাব করতে হয় তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, যেমন এখানে আমি লিখেছি NP4 আর 6P3, দুটো আমি তুলেছি, দুটার মান আমরা বের করব এখানে। আচ্ছা দেখো, মান বের করার সময় আমরা আরো সহজ টেকনিক অবলম্বন করতে পারি, যেমন
আমি একটা एग्जांपल দেই, ধরো 5p2, এখানে কি কি লিখবো, n ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ফ্যাক্টোরিয়াল আর 5 - 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল বাই কত আসলো, 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে তোমরা দেখো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে বা ক্যালকুলেশনটা আরো সহজ এবং খুব দ্রুত করার জন্য, ধরো লবে এবং হরে দুটো ফ্যাক্টোরিয়াল আছে, এখানকার মধ্যে যেটা ছোট ফ্যাক্টোরিয়াল থাকবে সেটার মতো উপরে আমি লিখে ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি আটকা দিতে পারবো। হ্যাঁ, তাহলেও হবে। যেমন তোমাদেরকে আমি দেখা দিই, জিনিসটা দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে। যেমন 5 ফ্যাক্টোরিয়াল কি 5 * 4 * 3 * 2 * 1, আমরা এটা 5 ফ্যাক্টোরিয়াল লিখি। আচ্ছা 3, আচ্ছা নিচে আমি 3 ফ্যাক্টোরিয়াল রাখলাম। আচ্ছা 3 কে আমি কি লিখি সেটা তো আমরা শিখেছি, 3 ফ্যাক্টোরিয়াল আমরা লিখি 3 * 2 * 1। আচ্ছা, এখন এই যেখানে তোমরা দেখো নিচে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল আছে। আমি কি বলছি যে নিচে ছোটটার মতো করে উপরে আমি ফ্যাক্টোরিয়াল দিয়ে আটকা দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশনটা খুব দ্রুত করতে পারবো। যেমন এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 * 2 * 1 আছে, তাহলে এখানে এই জায়গাটা এগুলো তুমি বাদ দিয়ে এখানে আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আটকাই দিই, তার মানে কি এখানে 3 * 2 * কি আছে, 1 আছে, এখানে আমি কি লিখতে পারবো, 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। 3 ফ্যাক্টোরিয়াল আমি লিখতে পারবো। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা আমরা কেটে দিতে পারতেছি, তাহলে ক্যালকুলেশনটা আমাদের খুব দ্রুত হলো কিন্তু। হ্যাঁ, আর 3 কত হবে, এখানে 4 × 5 = 20 হবে, 20। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি শিখলাম, এখানে 5p2 আছে, নিচে এখানে আর এর মান যত থাকবে, আর এর মান যেটা থাকবে n কে তত স্টেপে ভাঙবো, এক করে কম করে ভাঙবো। যেমন এটা 5 ইনটু, তাহলে আমি কি বলছি, ভাঙতে বলছি, এখানে যেমন 2 আছে, তাহলে n কে আমরা 2 স্টেপে ভাঙবো, তাহলে আর এক এক করে কমবে, n হলো এক এক করে কমবে। তাহলে এখানে কত 5 ইনটু, তাহলে কি হবে, এখানে 5 - 1 হবে। যদি এখানে 3 থাকতো তাহলে পরে আবার গুণ দিতাম কি 5 - 2, তখন 3 স্টেপ হতো। 4 স্টেপ হলে কি হবে, 5 - 3 হবে। যদি এখানে 4 হতো তাহলে 4 স্টেপে ভাঙতাম। তাহলে দেখো এখানে 5 ইনটু এখানে কত 4, দেখো 20। এই যে দেখো এখানেও যে মান আসছে এখানেও ঠিক সেই মানই এসেছিল। তাহলে আমরা কি এটাকে আরো সহজে আমরা করতে পারলাম না? আমরা এভাবে আমরা করতে পারি। তাহলে এখানে দেখো এখানে কি বলেছে যে np4, তার মানে কি r এর মান 4, তাহলে n কে 4 স্টেপে ভাঙবো আমরা, n কে আমরা 4 স্টেপে ভাঙবো এবং প্রত্যেকটা পদ, একটা পদ লিখলাম, তার একটা পদ থেকে তার পরের পদটা কি এক করে কমতে থাকবে এবং গুণ অবস্থায় যুক্ত হবে। তাহলে এখানে তোমরা দেখো, তা আমরা যদি আমাদের সাধারণ নিয়মে, আগের নিয়মে, মেইন নিয়মে যদি অঙ্কটা করি, তাহলে কি হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা লিখতে পারি, এভাবে লিখি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি কি বলছি, নিচে যেটা এটার মধ্যে অবশ্যই এটা ছোট, কারণ এখানে 4 কমে গেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার মতো এখানে আমি গুণ করে এটার মতো এখানে গিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি আটকাই দেব। তাহলে দেখো তো, তাহলে n কে কি লেখা যাবে, n - 1 n - 2, তারপর কি এক এক করে কমতে থাকে n - 3, আর এখানে n - 4 এসে ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি আটকাই দেব। কারণ কি এখানে নিচে n - 4 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে আমি যদি এটা কেটে দেই, আমরা আমাদের ফলাফল পেয়ে গেলাম। এখানে তোমরা হিসাব করো, আমি বলছি না n কে তাহলে এখানে 4 স্টেপে ভাঙবো। দেখো 1 2 3, এই যে 4, এই যে 4 স্টেপে ভাঙতে হবে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু 4 স্টেপে ভেঙে অঙ্কটা করতে পারবো। তাহলে আমাদের তো এটা লেখা দরকার নাই, এখানে কি এটা লেখা দরকার আছে, দরকার নেই। তাহলে কষ্ট করে এই সূত্রটা আমাদের লেখা দরকার নেই, তাহলে এটা থেকে আমরা এটা সরাসরি লিখতে পারবো এইভাবে। তাহলে এখানে আমি কি, এখানে আরেকটা কি লিখেছি আমি, 6p3, তাহলে কি এখানে n হলো 6, তাহলে 6 কে 3 স্টেপে আমরা ভাঙবো। তাহলে কি লিখবো, 6 লিখবো, তারপর কি লিখবো 6 - 1, তারপর কি লিখবো 6 - 2, এভাবে দেখো 3 স্টেপ, 1 2 3, এক এক করে কমতে থাকবে। তাহলে 6 × 5 × 4,
এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা আমাদের মান পেয়ে যাব। তোমরা এটা গুণটা করে নিও। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। এই নিয়মের অঙ্ক আমি 11 মানে পরবর্তী বিন্যাসের লেকচারে আমি এই নিয়মের অঙ্ক করাবো, আরো এই নিয়মের অঙ্ক করাই দিব। আর খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো রচনামূলক সমস্যার সমাধান করে দিব। হ্যাঁ, তো সে পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।